জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। দেশের ৫ জেলার সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে রংপুরে আলাদা ৩টি দুর্ঘটনায় ৫ জন মারা গেছেন। এসব ঘটনায় গুরুতর একজন সহ আহত হয়েছেন অন্তত ১৩ জন। পুলিশ জানায় সকালে রংপুরের নবদিগঞ্জ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম গামী একটি বাসের ধাক্কায় মাহেন্দ্রা অটোরিকশার ৩ জন যাত্রী নিহত হয়। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধারের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও নজিরের হাট ও বড় দরগাহ বাজারে বাসের ধাক্কায় নিহত হয়েছেন আরও ২ জন। এদিকে টাঙ্গাইলের কালীহাতিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক মোটরসাইকেল আরোহী। আর কুষ্টিয়া মিরপুরের তালবাড়িয়ায় ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন আরও ২ জন। এছাড়া ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা ও চাঁদপুরের গাছতলা চৌরাস্তায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন আরও ৩ জন। চট্টগ্রামে জলাবদ্ধতার প্রকল্পে খাল খননের নামে অনিয়ম, দুর্নীতি ও বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। সকালে এই প্রকল্পের কাজ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। শিল্প উপদেষ্টা বলেন, লুটপাট ও সমন্বয়হীনতায় কাজে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এ কারণে কয়েক বছর ধরে চলা এই প্রকল্পের কোনো সুফল বন্দর নগরীর মানুষ পায়নি বলে মন্তব্য করেন তিনি। চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পের অগ্রগতি ও কার্যক্রম নজরদারি করতে ৪ উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। তার অংশ হিসাবে শুক্রবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন খাল ঘুরে দেখেন তিনি। এ সময় মেয়র বলেন, কোনো জায়গায় খাল খননে ব্যক্তিগত সুবিধা দেওয়া হয়েছে, এতে পরিবর্তন হয়েছে খালের গতিপথ। আসলে প্ল্যানই ছিল অন্য কিছু, সমন্বয়হীনতা ছাড়াও টাকা পাচার হয়েছে প্রচুর। দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ করে দেওয়া হয়েছিল। আমরা সেখান থেকে রিকভার করার চেষ্টা করছি। খাল বন্ধ করে দিয়ে জায়গা দখল, মাটি, ময়লা সমস্ত কিছু এটা সরাতে যে কাজটা, যে উদ্যোগটা, সেই উদ্যোগটা শুরু হয়েছে। আমরা আশা করছি এই সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। হয়তোবা এই মৌসুমে 40-50% আমরা পেতে পারি, কিন্তু আরও একটি বছর হয়তোবা সময় লাগবে 100% এটাকে ফলপ্রসূ করতে। হঠকারিতা ও ফ্যাসিবাদ কারোর জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে দলটির সাবেক এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণে দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির বলেন, জাতির ওপরে জুলুমের পর্বত চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ। অতীত থেকে শিক্ষা নিয়ে জুলুমের পথে কেউ যেন পা না বাড়ায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় আসমা খাতুনের কর্মময় জীবনের কথা স্মরণ করে জামায়াতে ইসলামীর আমির বলেন, নারীদের মধ্যে ইসলামী মূল্যবোধ তৈরিতে কাজ করেছেন দলের মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি। জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। হঠকারিতা, ফ্যাসিজম কারোর জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ভারতের প্রভুত্বের রাজনীতি বাংলাদেশের জনগণ আর চলতে দেবে না। সকালে কুমিল্লা শ্রীপুর ইউনিয়নের একটি মাদ্রাসায় ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশে গণতন্ত্র থাক, প্রতিবেশী দেশ ভারত তা চায় না। এদেশের স্বাধীনতাকে নষ্ট করতে দেশটি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। জামায়াতের এই নেতা আরও বলেন, দেশে লুটপাটের কারণেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। আগামী নির্বাচনে সৎ যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হলে 70 টাকার চাল 30 টাকায় নেমে আসবে বলে দাবি করেন তিনি। লুটেরা, চাঁদাবাজদের জনগণ ভোট দেবে না বলেও আশা করেন তিনি। আমাদের প্রতিবেশী দেশ
আমাদেরকে খুব ভালোবাসে। সেই জন্য যখন বর্ষা আসে বাঁধ খুলে দিয়ে সকল পানি আমাদের দিকে ঠেলে দেয়, আর যখন শুষ্ক মৌসুম আসে তখন আমাদের নদীগুলোকে শুকিয়ে চর বানিয়ে ফেলে। আমাদেরকে কি ভালোবাসে? আমাদের দেশে গণতন্ত্র থাকুক, তারা এটা চায় না। এই জন্য তাদের নিজস্ব লোক দালাল তৈরি করে ভোটবিহীন নির্বাচন দিয়ে অন্যায়ভাবে ক্ষমতায় রাখার জন্য ভোট ছাড়াই নির্বাচন 4টে হলে 5টায় তারা স্বীকৃতি দিয়ে দেয়। অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিটির প্রস্তাবে হিন্দুদের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠায় কোনো গঠনমূলক সুপারিশ না থাকার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানায় সংগঠনটি। এ সময় সংখ্যালঘু সমস্যার সমাধান করতে জাতীয় নির্বাচন সহ সর্বক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য 42টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান তারা। দাবি মেনে নেওয়া না হলে আগামী নির্বাচনে ভোট বর্জন করা হবে বলেও জানান তারা। আমাদের একটাই কথা, আমরা পৃথক নির্বাচন চাই। পৃথক নির্বাচন ব্যবস্থা আমাদের প্রধান লক্ষ্য এবং সরকারের কাছে আমাদের দাবিও নির্বাচন ব্যবস্থা, পৃথক নির্বাচন ব্যবস্থা দেবেন। আমরা দুটো সংস্থার কাছে গিয়েছি, আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি এবং লিখিতভাবে দিয়েছি, কিন্তু আমরা যে অদ্যাবধি তাদের সেই ক্রিয়াকলাপ আমরা দেখতে পারিনি। পৃথক নির্বাচন ব্যবস্থার কোনো কথা উল্লেখ নাই। 6 মাসে জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মোহাম্মদ। সংস্কার বা পরিবর্তনের কোনো নমুনা দেখা যাচ্ছে না মন্তব্য করে এই পরিস্থিতির অবসান ঘটানোর কথা বলেন তিনি। শুক্রবার সকালে চাকরি স্থায়ীকরণের দাবিতে গ্রামীণ ব্যাংকের 4র্থ শ্রেণীর কর্মচারী পরিষদের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংস্কার বা পরিবর্তনের কোনো নমুনা দেখা যাচ্ছে না মন্তব্য করেন তিনি। এ সময় গ্রামীণ ব্যাংকের চাকরিচ্যুতদের পুনর্বহাল, আউটসোর্সিংয়ের নিয়োগ বন্ধ সহ 5 দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তা বাস্তবায়নের আহ্বান জানানো হয়। পরিবর্তনের তো নমুনা দেখা যাচ্ছে না কিছু। পরিবর্তনের নমুনা তো তৈরি করতে হবে যে হ্যাঁ আমরা এই জায়গায় পরিবর্তন করছি, আমরা গত স্বৈর শাসকের মতো আচরণ করছি না। গত স্বৈর শাসকের মতো যারা শ্রমজীবী মানুষ তাদের কথা শুনবো না, তারা কথা বলতে আসলে তাদের উপর হামলা করব এবং বছরের পর বছর তাদেরকে বঞ্চিত করব। এই প্রক্রিয়ায় যদি অব্যাহত থাকে তাহলে সংস্কারটা কোথায় হচ্ছে? কি ধরনের সংস্কারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে? এই পরিস্থিতির অবসান আমরা দাবি করি। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে চলছে ইবাদত বন্দেগি। তুরাগ নদী জুমার নামাজে লাখো মুসল্লির ঢল। ময়দানের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট জানিয়েছেন অনেকেই। সহকর্মী জাবেদ আবদুল্লাহ আছেন বিশ্ব ইজতেমার মাঠে, চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, ইজতেমায় এখন কি আনুষ্ঠানিকতা চলছে, সব মিলিয়ে ব্যবস্থাপনা কেমন দেখছেন? সিউল 1:55 নাগাদ জুম্মা নামাজ অনুষ্ঠিত হয়েছে। সেই জুম্মা নামাজের পরপরই বয়ান করা হয়েছে। এখন মূলত আলাদা আলাদা খিত্তায় ও মূল মঞ্চ থেকে ঈমান, আমল ও ইবাদত বন্দিগির জন্য বয়ান পরিচালনা করা হচ্ছে। মূলত সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এমন বয়ানই মূল মঞ্চ থেকে প্রচার করা হচ্ছে। এভাবে একটু বলা যায় যে ইহকালের পাপ মোচন ও পরকালের পথ সুগম ও সফল করার জন্য, কামিয়াবি করার জন্য যে ধরনের বয়ান, তাশকিল বা হেদায়াতি যে ঈমান আমল দরকার, সেই ধরনের বয়ানই মূলত এখন এই বিস্তৃত এই মাঠ জুড়ে সেই বয়ানই প্রচার করা হচ্ছে। একটু জানিয়ে রাখি যে জুম্মা নামাজের পরপরই বয়ান করেছেন মাওলানা আকবর শরীফ। তিনি ভারত থেকে এসেছেন, সেটি বাংলায় তর্জমা করেছেন আমাদেরই বাংলাদেশি মাওলানা মোহাম্মদ জুবায়ের। বাদ আসর বয়ান পরিচালনা করেছেন জর্দানের শেখ ওমর খাতিব এবং এখন যিনি বয়ান পরিচালনা করছেন তিনিও ভারত থেকে বাংলাদেশে এসেছেন। তিনি মাওলানা আহমেদ লাট।
মূলত এই এখন যে বিশাল খিত্তা দেখতে পাচ্ছেন, বিশাল সামিয়ানায় ঢাকা কিন্তু পুরো তুরাগ তীরের এই ময়দান, টঙ্গী তুরাগ তীরে এখন যেটি হচ্ছে সেটা হলো এই সামিয়ানার নিচে আমল, ইবাদত ও অন্যান্য ইবাদত বন্দেগী হচ্ছে। তো এখন আমরা কিছুক্ষণ আগে যে বিষয়টা আমরা মূল সুরাই নিজামের মিডিয়ার পক্ষ থেকে জানতে পারলাম যে কিছুক্ষণ আগে 40 দিনের সাথী ভাই এরই মধ্যে এখান থেকে তৈয়ার হয়ে গেছে। আগামী একদিন পর অর্থাৎ আখিরি মোনাজাত হবে রবিবার, সেই রবিবার 9টার মধ্যে আখিরি মোনাজাত হবে। সেই মোনাজাতের পরই মূলত ছোট ছোট দলে ভাগ হয়ে তাবলিগ জামায়াতের যে ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা কিন্তু সমগ্র জেলায় দেশ বিদেশে ছড়িয়ে যাবে। ইসলাম যে শান্তির বার্তা, সেই শান্তির বার্তা নিয়ে, ইসলামের যে বাণী রয়েছে সেই বাণী নিয়ে কিন্তু তারা জমিনে ছড়িয়ে পড়বে। তবে বয়ানে যে বিষয়গুলো উল্লেখ পেয়েছে সেটি হলো মহাগ্রন্থ আল কোরআনের যে বাণী রয়েছে সেই আল কোরআনের বাণী মূলত বেশি বেশি করে বয়ানে প্রচার করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত সুরাই নিজামের মিডিয়ার তরফ থেকে তথ্য পেয়েছি যে 2 জন মুসল্লি এখন পর্যন্ত ইন্তেকাল করেছেন। এছাড়া সার্বিক ব্যবস্থাপনা ভালো। এভাবে একটু বলা যায় যে 41টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা এই ইজতেমার ময়দানে এবার অংশগ্রহণ করেছে। এর দ্বিতীয় পর্ব হবে 3, 4 ও 5 ফেব্রুয়ারি। এবার একটু ধারণা করা যায় যে এবারের মুসল্লি সমাগম একটু বেশি, 8 থেকে 10 লাখ ধর্মপ্রাণ মুসল্লি এবারের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেছে। একই সঙ্গে 72টি দেশের 2000-এরও বেশি বিদেশি অতিথি এবারের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেছে। সিউল, এই ছিল টঙ্গী তুরাগ তীর থেকে বিশ্ব ইজতেমার সবশেষ তথ্য। পরবর্তী সংবাদ হয়তো আপনার সঙ্গে আবারও যুক্ত হব। সিউল। সহকর্মী জাভেদ আব্দুল্লাহ জানাচ্ছিলেন টঙ্গী তুরাগ নদীর পাড় থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের বিস্তারিত। অমর 21 গ্রন্থমেলা ঘিরে টিএসসি থেকে দোয়েল চত্বরের রাস্তা দর্শনার্থীদের ওপর নির্ভরে করে খোলা বা বন্ধ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে গ্রন্থমেলা পরিদর্শন করে তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য বইমেলা সহ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে সার্চ লাইটের ব্যবস্থা করা হবে। এবং ফুডকোর্টগুলোতে খাদ্যদ্রব্যের দাম 3 গুণ আদায় করা হয়, যেটা ঠিক না। আমি আমার অফিসারদেরকেও রিকোয়েস্ট করবো এই দিকে যেন খেয়াল রাখে। কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আছে, এটার জন্য ওনারা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। আমি আশা করি ওনারা ওনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দি আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। কাল থেকে শুরু হচ্ছে অমর 21 বইমেলা। জুলাই গণ অভ্যুত্থানের আবহে সাজানো হয়েছে এবারের বইমেলা। প্রস্তুতির খবর জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। মিম, সব স্টল কি প্রস্তুত? আর সব মিলিয়ে প্রস্তুতি কেমন দেখছেন বইমেলার? সিউল, কখনো ঢিল মেশিনের আওয়াজ, কখনো বা করাতের, কখনো বা হাতুড়ি দিয়ে পেরেক ঠোকার আওয়াজ এখনো পর্যন্ত পুরো বইমেলা প্রাঙ্গণ জুড়েই শোনা যাচ্ছে। তার মানে বুঝতেই পারছেন নিশ্চয়ই যে বইমেলার যে প্রস্তুতি সেটি জোরে সোরে চলছে। তবে গত 2 বছর যে অভিযোগ আমরা অনেক বেশি পরিমাণে শুনেছি সেটি হচ্ছে যে অমর 21 বইমেলার শুরুর দিনও দেখা যায় যে বইমেলার কাজ চলছে এবং বইমেলা গুছিয়ে উঠতেই সপ্তাহখানেকের মতো সময় লেগে যায়। এবার যে আসলে তার ব্যতিক্রম হবে কিংবা এবার যে আসলে সেই ধরনের অভিযোগ শোনা যাবে না সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ কারণেই, কারণ আপনি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন কাজ কি পরিমাণের বাকি আছে প্রতিটি স্টলে। এখন যেহেতু আগামীকাল মানে রাত পোহালেই যেহেতু বইমেলা শুরু হতে চলেছে, পাঠক, লেখক এবং প্রকাশকদের মিলন মেলা হতে চলেছে এই অমর 21 বইমেলা, সেখানে কিন্তু বইয়ে বইয়ে সাজানোর কথা ছিল স্টলগুলো, কিন্তু সেখানে এখনো পর্যন্ত স্টলগুলোর কাঠামোর কাজই শেষ হয়নি। প্রকাশক যারা আছেন তারা কিন্তু এর আগেও বলেছেন যে আসলে স্টল বরাদ্দ দেওয়ার যে বিষয়টি সেটা যদি একটু জানুয়ারির শুরুর দিক থেকেই করা যায় তখন তারা আসলে স্টলের কাজগুলো সাজিয়ে পুরো বইমেলাটা একদম 1 তারিখ থেকেই সুন্দর করে শুরু করতে পারে। কিন্তু সেটি আসলে সবসময় দেরি হয়ে যায় বলে এবারও কিন্তু তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না। অর্থাৎ আগামীকালও যে ঠিক বা 1 রাতের মধ্যে যে আসলে পুরো পরিপূর্ণভাবে কাজ শেষ হয়ে যাবে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। কাজের গতিবিধি
তাই কিন্তু জানান দিচ্ছে। তার পাশাপাশি আগামীকাল থেকে যেহেতু বইমেলা শুরু হচ্ছে, পাঠকদের মনেও একটা উচ্ছ্বাস কিন্তু রয়েছে, কারণ 11টি মাসের অপেক্ষার অবসান হতে চলেছে। 11 মাস ধরে যারা বইপ্রেমীরা থাকে, নতুন নতুন বইয়ের জন্য যারা অপেক্ষা করেন, সেই তাদের অপেক্ষার কিন্তু অবসান হতে চলেছে। পাশাপাশি আপনি বলছিলেন যে এবার জুলাই স্মৃতি কর্নার থাকবে, সেটিও কিন্তু রাখা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে যে সকল শিক্ষার্থীরা তাদের প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, সেই সকল শিক্ষার্থীদের কথাগুলো আসলে পাঠকরা যারা নতুন করে জানতে চান, যারা বইয়ের পাতা লিখতে চান, যারা ইতিহাসের যে লেখকরা আসলে তাদেরকে ইতিহাসের অংশ হিসেবে রেখে দিতে চান, তারা কিন্তু তাদেরকে নিয়েও তাদের লেখনের মাধ্যমেও তাদের কথাগুলো বা দেশ নিয়ে ভাবনাগুলো সেগুলো তুলে ধরবেন। এবং তার পাশাপাশি যেটা বলছিলাম যে হ্যাঁ, জুলাই স্মৃতি কর্নার নামেও একটু থাকবে, যারা যেহেতু মেলায় অনেক শিক্ষার্থীরা আসেন, অনেক তরুণরা আসেন, তারাও যেন সেটি ঘুরে দেখতে পারে এবং জুলাইয়ের যে বা 24-এর যে গণ অভ্যুত্থানের যে স্মৃতিগুলো, সেগুলো যেন আসলে সকলের মনেই থাকে। তার বাইরে গিয়ে আগামীকাল বিকেল 3টা নাগাদ প্রধান উপদেষ্টা আসবেন। এই যে অমর একুশে বইমেলা 2025-এর উদ্বোধন, সেই উদ্বোধন হবে। এবং আজ কিন্তু ডিএমপি কমিশনার সকালবেলাও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং এই বইমেলার নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা নিয়েও তিনি জানান দিয়েছেন। পাঠক যেন কোনোভাবে শঙ্কা না পায় বা পাঠকের যেন কোনোভাবেই শঙ্কা প্রকাশ না করতে হয় বইমেলায় আসার ক্ষেত্রে, সেই দিকটি তারা সর্বোচ্চ দেখভাল করবেন বলে কিন্তু আশ্বস্ত করেছেন। সোলে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। কাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তানজিলা খান মিম। আজ পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের শেষ দিনের বেচা কেনায় মুখরিত মেলা প্রাঙ্গণ। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসফিয়া উখরোজ। উখরোজ, আজ তো মেলার শেষ দিন, সেই সঙ্গে ছুটির দিন, শেষ দিনে কি বড় ধরনের ছাড় দেওয়া হচ্ছে? আপনি যেমনটি বলছিলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম যে আসর, তা কিন্তু দেখতে দেখতে একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। আজ মেলার শেষ দিন চলছে এবং যেহেতু আজ সরকারি ছুটির দিন অর্থাৎ শুক্রবার এবং মেলার শেষ দিন, তো এই দুটি বিষয়কে মাথায় রেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এখানে রয়েছে। এবং আমরা সকাল থেকে আসলে বাণিজ্য মেলার বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখছিলাম এবং সেই স্টলগুলোর খোঁজ খবর রাখছিলাম এবং আমরা দেখতে পেয়েছি যে সব ধরনের স্টল, অর্থাৎ ক্রোকারিজ আইটেম কিংবা হচ্ছে ফার্নিচার বা খাবারের দোকান, সবগুলো স্টলেই কিন্তু উপচে পড়া ক্রেতা দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং কিছু কিছু স্টল যেমন ফার্নিচার কিংবা ক্রোকারিজের আইটেম যেই সকল স্টলে বিক্রি হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ মূল্য ছাড় দেওয়া হচ্ছে এবং শেষ দিনকে মাথায় রেখে কিন্তু এই সকল মূল্য ছাড়ের যে হার, তা বাড়িয়ে দ্বিগুণ কিংবা 3 গুণও করা হয়েছে। এবং এই মূল্য ছাড়গুলোর প্রতি আকৃষ্ট হয়ে কিন্তু এই স্টলগুলোকে ঘিরে আমরা বাড়তি চাপ দেখতে পেয়েছি, অর্থাৎ সেই সকল স্টলগুলোতে ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা আরও অনেকটা বেশি। এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, যেহেতু আজ মেলার শেষ দিন, 1 মাস ব্যাপী এই মেলা চলেছে এবং তারা বলছেন যে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই অনুযায়ী তারা বেশ ভালো বেচাকেনা করতে পেরেছেন। তবে এর উল্টো চিত্র আমরা কিছু কিছু স্টলে দেখতে পেয়েছি। সেখানকার দোকানিরা বলছেন যে তারা পুরো মাস জুড়ে যেই পরিমাণ বেচাকেনা করতে পারবেন বলে আশা করেছিলেন, সেই পরিমাণ আসলে বেচাকেনা তারা করতে পারেননি। এবং তবে তারা আশা করছেন যে পরবর্তী আসরে তারা হয়তো পুরোপুরি যে লক্ষ্যমাত্রা নিয়ে নামবে, সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী তারা বেচাকেনা করতে পারবে। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে বাণিজ্য উপদেষ্টা কিন্তু এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম যে আসর, তার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিল এবং সেখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার যে বিভিন্ন স্টল, সেরা যে স্টলগুলো রয়েছে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে প্রথম পুরস্কার আসলে বিভিন্ন ক্যাটাগরির 22টি স্টলকে দেওয়া হয়েছে এবং এই সকল স্টলগুলোকে মূলত তাদের পারফরমেন্স কিংবা তাদের যে ক্রেতার সংখ্যা, সেই সকল জিনিসের উপর ভিত্তি করে তাদেরকে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে। এবং ভিড়ের কথা যদি বলি, যেহেতু আজ শুক্রবার এবং মেলার শেষ দিন, তাই দর্শনার্থীর সংখ্যা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার থেকে সর্বশেষ। আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন ছিল আজ, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। এদিকে কিশোরগঞ্জে চলছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। ছুটির দিনে ক্রেতা বিক্রেতার সমাগমে মুখরিত মেলা প্রাঙ্গণ। এ নিয়ে আরও জানাতে সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, বেচা কেনা নিয়ে বিক্রেতারা কি বলছেন?
বেচা কেনা নিয়ে আসলে বিক্রেতারা যে বিষয়টি বলছে, আজকে কিন্তু মেলার পঞ্চম দিন চলছে, যার ফলে শুরুর দিক থেকে কিছুটা হতাশ ছিল। আজকে ছুটির দিন হওয়ায় প্রচুর পরিমাণ কিন্তু আসলে মেলায় দর্শনার্থী এসেছেন, যার ফলে বিক্রেতারা যে বিষয়টি বলছেন, মানে তাদের কিন্তু বেচা বিক্রি কিন্তু আজকে বেশ ভালো হচ্ছে, যার ফলে কিন্তু বলা যায় যে আজকে যে দোকানি যারা এসছেন বিভিন্ন পণ্যের যে পসরা সাজিয়ে বসেছেন তারা কিন্তু আজকে বেশ খুশি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও যদি বলি যে প্রচুর পরিমাণ যেহেতু আজকে ছুটির দিন থাকায় দর্শনার্থী এসেছে, তার সঙ্গে অভিভাবকদের সঙ্গে কিন্তু শিশুরা এসেছে। এই মেলায় কিন্তু শিশুদের জন্য একটি বিশেষ আয়োজন রাখা হয়েছে, তাদের রাইডসের ব্যবস্থা রাখা হয়েছে, যেটি কিন্তু আমরা দেখছি যে শিশুরা এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় করছেন এবং সেটি কিন্তু আমরা দেখেছি একেবারে দুপুর থেকে পুরোপুরি ভরপুর ব্যবসা করছেন এই রাইডসগুলো। এছাড়াও কিন্তু বিভিন্ন বিনোদন কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন বিনোদন ধর্মী অনুষ্ঠানের আয়োজন কিন্তু রাখা হয়েছে এই মেলার মধ্যে। মাসব্যাপী যে এই মেলাটি চলবে, এখানে কিন্তু শুধুমাত্র যে এই জেলা থেকে লোকজন এসেছে দোকান নিয়ে সেটি নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে দোকানিরা এসেছে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে। তবে আমি যদি একটু পণ্য আদির কথা বলি, আজকে আমরা যে বিষয়টি ঘুরে দেখেছি যে সবচাইতে বেশি কিন্তু বিক্রি হচ্ছে যে মেয়েদের যে কসমেটিক্স সামগ্রী রয়েছে এবং নিত্য প্রয়োজনীয় যে ক্রোকারিজ সামগ্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক বিক্রি হচ্ছে, আর যার ফলে কিন্তু ব্যবসায়ীরাও বেশ খুশি। আমি যে বিষয়টি একটু জানিয়ে রাখতে চাই যে মাসব্যাপী যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে আউটডোরে যে মেলাটি শুরু হয়েছে সেটি মাসব্যাপী চলবে। আজকে এর পঞ্চম দিন চলছে এবং এটির আয়োজনে কিন্তু রয়েছে কিশোরগঞ্জের চেম্বার অফ কমার্স এটি আয়োজন করেছে এবং তারা যে বিষয়টি বলছে যে এখানে কিন্তু তারা আসলে বিভিন্ন পণ্যের সাথে পরিচয়ের পাশাপাশি বাণিজ্যিক একটা ধারা ভালোভাবে আনতে পারবে। তো এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা থেকে সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জে চলছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, সহকর্মী মসুর কায়েস। চাঁদপুরে চলছে মাসব্যাপী তারুণ্য মেলা। ছুটির দিনে ক্রেতা বিক্রেতার সমাগমে মুখরিত মেলা প্রাঙ্গণে নিয়ে আরও জানাতে আউটার স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, মেলায় কোন ধরনের পণ্যের বেচাকেনা বেশি হচ্ছে? তারুণ্য মেলা কিন্তু মাসব্যাপী তারুণ্য মেলা আসলে চাঁদপুরের আপামর নানান বয়সী মানুষজন কিন্তু এই মেলায় পদচারণায় বেশ মুখরিত হয়ে উঠছে। বিশেষ করে আজকে সরকারের ছুটির দিন হওয়ার কারণে কিন্তু বিকেল থেকেই দেখতে পাচ্ছি যে পরিবার পরিজনকে সাথে নিয়ে কেউ বা তাদের শিশুদেরকে সাথে নিয়ে কিন্তু এই মেলায় আসছে এবং তাদের বিভিন্ন স্টলগুলি তারা কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছে। আসলে আমি এই মেলায় যা জানতে পেরেছি যে এখানে শতাধিক স্টল রয়েছে, বিশেষ করে তাঁত, বস্ত্র এবং চারুকারু এই ধরনের শিল্প যেই রয়েছে তা সে সমস্ত কিন্তু স্টল এই মেলায় কিন্তু এসেছে। তাছাড়া মুখরোচক খাবারের কিন্তু নানান ধরনের স্টল রয়েছে। দেখতে গেছি যে শিশু কিংবা যারা বয়স্ক রয়েছে তাদের জন্য কিন্তু এখানে বিনোদনের বিভিন্ন ধরনের রাইড রয়েছে। আসলে আজকে বিকেল থেকে কিন্তু এই যে জনস্রোত তা কিন্তু বেড়েই চলছে এবং যারা রয়েছেন বিশেষ করে স্টলের যারা মালিক রয়েছেন তারা বলছেন যে এখানে সন্ধ্যার পর থেকে কিন্তু মানুষের আনাগোনা আরো বাড়ে এবং তাদের বেচা কেনা কিন্তু খুব ভালো যাচ্ছে বলে কিন্তু বলছেন। আসলে আমি কথা বলেছিলাম এই স্টোর মালিকদের, তারা যেটা বলছেন ছোট থেকে বড় প্রতিদিন এখানে যে স্টোর রয়েছে সেখানে কিন্তু 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত কিন্তু বেচা কেনা হয়ে থাকে। তো সে তার মধ্যে নানান ধরনের খাবারের পসরা সাজিয়ে বসছে অনেক স্টোর মালিক এবং চারুকারু কিংবা লেডিস আইটেম যে সমস্ত মেয়েদের যে সমস্ত পোশাক রয়েছে সেই ধরনের পোশাকেরও কিন্তু এখানে বেশ কদর দেখতে পাচ্ছি। তাছাড়া বস্ত্র, বিশেষ করে পাট জাতীয় যে ধরনের হাতের কাজের জিনিস রয়েছে তাও কিন্তু এখানে বেশ চাহিদা দেখতে পাচ্ছি এবং আসলে দেখতে পাচ্ছি যে চাঁদপুর যেহেতু খুব একটা ঘোরার জায়গা নেই, সেই জায়গাটি কিন্তু পরিবারের ছোট বড় সদস্য সকলে মিলে কিন্তু এই মেলা উপভোগ করতে কিন্তু আমরা দেখেছি এবং বিশেষ করে যারা ছোট রয়েছে পরিবারের ছোট সদস্যদের কিন্তু যারা অভিভাবক রয়েছে তারা কিন্তু তাদের যেই খেলনার এখানে উঠে থেকে এক ধরনের একটা বিনোদন তারা নিচ্ছে। আসলে আমি কথা বলেছিলাম মেলা কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন যে
এই মাসব্যাপী মেলায় তাদের যেই যারা দর্শনার্থীরা আসে এবং মেলায় যারা ঘুরতে আসে তাদের জন্য কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা নিরাপত্তা কর্মীরা কিন্তু রয়েছেন এবং তাদের সাথে নির্বিঘ্নে যাতে তারা এই মেলা উদযাপন করতে পারে সেই জন্য কিন্তু সকল ধরনের কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো সবকিছু মিলে আসলে চাঁদপুরের এই যে তারুণ্য মেলাটা কিন্তু দিন দিন আরো লোকারণ্য হচ্ছে এবং মেলা কিন্তু জমজমাট যাচ্ছে বলে কিন্তু বলছেন মেলায় অংশগ্রহণকারী স্টল মালিক এবং যারা দর্শনার্থী আছে তারাও কিন্তু এই মেলার পরিবেশ এবং ঘোরার যে জায়গা সবকিছু মিলে কিন্তু তারাও কিন্তু বেশ তারাও এই মেলায় আসতে পারে এবং ঘুরতে পেরে কিন্তু তারাও কিন্তু বেশ খুশি। তো সিউল সবকিছু মিলে এই চাঁদপুরে চলছে মাসব্যাপী তারুণ্য মেলা, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। সপ্তাহ ব্যবধানে চট্টগ্রামে খুচরা পর্যায়ে মোটা ও মাঝারি আকারের চালের দাম কিছুটা কমেছে, তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে সরু চাল। ভালো সরবরাহের পরও দামে খুব একটা প্রভাব পড়ছে না। বাজারে প্রতি মোটা কেজি চাল বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকায়। মাঝারি চাল, মিনিকেট, পাইজাম, স্বর্ণা সেদ্ধ মিলছে 60 থেকে 70 টাকায়, আর সরু চাল কিনতে গুনতে হচ্ছে 82 থেকে 86 টাকা। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও চালের দাম যে পরিমাণ কমেছে সেটি খুবই কম বলছেন ভোক্তারা। বাজারে আমন ধানের চালের সরবরাহ যেমন বেড়েছে, তেমনিভাবে মিয়ানমার ও ভারত থেকে প্রচুর চাল আমদানিও হয়েছে। এছাড়া পাকিস্তান ও ভিয়েতনাম থেকে চাল আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। এরপরও দামে প্রভাব না থাকায় বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তা সাধারণের। সাপ্তাহিক ছুটির দিনে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে পর্যটকদের। সকাল থেকে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে দেখেন দর্শনার্থীরা। সূর্যোদয় থেকেই কুয়াকাটা সৈকতের 0 পয়েন্ট, ঝাউবন, নারিকেল বাগান, ট্যাংরা গিরিবন ও কাওয়াচর এলাকা ছিল পর্যটকের দখলে। এতে গতি ফিরেছে সৈকত কেন্দ্রিক বিভিন্ন ব্যবসায়। এদিকে পাহাড় প্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বান্দরবান। মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি সব দর্শনীয় স্থানে এখন পর্যটকের ভিড়। অধিকাংশ রুম বুকিং হওয়ায় খুশি হোটেল, মোটেল, রিসোর্টের মালিক ও শ্রমিকরা। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো অনেকেই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দলের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। দুপুরে জামায়াতে ইসলামের ইউনিট সম্মেলনে একথা বলেন তিনি। সেলিম উদ্দিন আরও বলেন, পুরনো অস্ত্র দিয়ে জামায়াতকে ঘায়েল করতে চাইলে তা কখনো সফল হবে না। জামায়াত কর্মীদের সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিন সম্মেলন শেষে জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে সম্মেলনে আগত জামায়াতের নেতাকর্মীরা। আওয়ামী লীগের বিচার করে সরকারকে নির্বাচনে যেতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে আওয়ামী লীগের গুম, খুন, দুর্নীতি ও জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল শেষে মন্তব্য করেন তিনি। বলেন, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এ সরকার ক্ষমতায় এসেছে, দ্রুত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, একটি দল স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে সরব না হয়ে চাঁদাবাজি করার পাশাপাশি জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। এই মুহূর্তে তারা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট তারা সেই লক্ষ্যে পতিত স্বৈরাচারী সরকারের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে বাংলাদেশ ছাত্র শিবির। জুলাই গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে ছাত্র শিবিরের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। গণমিছিল শেষে মিছিলকারীরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গুম, খুন, দুর্নীতি সহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান। এদিকে সিলেটে গণমিছিল করেছে সিলেট মহানগর ছাত্র শিবির। বেলা 2টায় শুরু হওয়া মিছিলটি সিলেট নগরের কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় এসে শেষ হয়। গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির ময়মনসিংহ মহানগর শাখাও। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গণমিছিলটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। সারা দেশের মতো বরিশালও জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ বিরোধী
টং আন্দোলনের প্রথম শহীদ হাজং মাতা রাশিমণির ৭৯তম প্রয়াণ দিবসে তার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন হাজং সম্প্রদায় ও স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে স্থানীয় স্কুল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাশিমণি হাজং ১৯৪৬ সালে ৩১ জানুয়ারি সংঘটিত বৃহত্তর ময়মনসিংহের টং আন্দোলনের অন্যতম নেত্রী। হাজং এলাকায় কৃষক বিদ্রোহ দমনকারী মিলিটারিদের হাত থেকে কৃষক বধূ ষোড়শী কুমুদিনী হাজংকে বাঁচাতে গিয়ে এক সৈন্যকে হত্যা করেন। পরে ব্রিটিশ সৈন্যের গুলিতে রাশিমণি হাজং শহীদ হন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে রাজনীতি, সমাজ ও উন্নয়ন শীর্ষক ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বেলা ১১টায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম সরউদ্দিন চৌধুরী সভাপতিত্বে অগণতান্ত্রিক প্রথা থেকে মুক্তি পাওয়ার চ্যালেঞ্জ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রৌনক জাহান। দীর্ঘ ২৯ বছর পর অনুষ্ঠিত ২ দিনের এই সম্মেলনে মোট ১১০টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এই আয়োজন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন আয়োজকেরা। চলতি মৌসুমের ১ সেপ্টেম্বর থেকে প্রথম ৫ মাসে কাপ্তাই হ্রদের আহরিত মাছ থেকে শুল্ক বাবদ ১৩,৪০,০০,০০০ টাকা রাজস্ব আদায় হয়েছে। কাপ্তাই হ্রদে রুই, কাতল, বোয়াল, চিতল, আইর, পাবদাসহ ৮০ প্রজাতির মাছ রয়েছে। তবে মৎস্য অবতরণ ঘাটগুলোতে আনা মাছের প্রায় ৯৫%ই চাপিলা আর কাচকি। এসব মাছ আনা হয় রাঙামাটি, সদর, কাপ্তাই, মারিশা ও মহালছড়ি এই ৪টি মৎস্য অবতরণ ঘাটে। চাপিলা আর কাচকি মাছে কেজি প্রতি শুল্ক আদায় হয় ২২ টাকা, যা বড় মাছের ক্ষেত্রে কেজি প্রতি ৪২ টাকা। এবার ৮,০০০ টন মাছ থেকে ১৬.৫ কোটি টাকা শুল্ক বাবদ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য উন্নয়ন কর্পোরেশন। এবার আন্তর্জাতিক খবর। হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দাইফ নিহতের খবর নিশ্চিত করেছে কাসেম ব্রিগেড। এর আগে ২০২৪-এর জুলাই মাসে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ দাবি করে আইডিএফের অভিযানে হামাসের শাখার প্রধান নিহত হয়েছে। যদিও বৃহস্পতিবারের আগ পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি কাসেম ব্রিগেড। দাইফের মৃত্যুতে শোক জানিয়ে কাসেম ব্রিগেড মুখপাত্র জানান, গেল ৩০ বছর ধরে শত্রুপক্ষকে চাপে রেখেছেন এই নেতা। শহীদের যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে তাকে। ৯০-এর দশকে সংগঠিত এই কাসেম ব্রিগেডের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ দাইফ। যুক্তরাষ্ট্র ব্রাজিলের পণ্যে শুল্ক আরোপ করলে পাল্টা জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে লুলা ডি সিলভা জানান, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক করতে চায় ব্রাজিল প্রেসিডেন্টের মন্তব্যে শুল্ক যুদ্ধ শুরুর সম্ভাবনা আরও প্রকট হলো। ২০২৪ সালে ব্রাজিল যুক্তরাষ্ট্রে প্রায় ৩৪,০০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, তবে আমদানি করেছে ২৬,০০০ কোটি ডলারের পণ্য। ব্রাজিলিয়ার ধারণা, বাণিজ্য ঘাটতির কারণে শুল্ক আরোপের পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে বাধ্য হবে ট্রাম্প প্রশাসন। ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৯০টি ইন্টারসেপ্টর সরবরাহ করেছে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস নিশ্চিত করেছে এই তথ্য। মস্কোকে পশ্চিম জেরুজালেম জানিয়েছে সহায়তা নয়, বরং যুক্তরাষ্ট্রকে ইন্টারসেপ্টরগুলো ফেরত দিতে ইউক্রেনে ইন্টারসেপ্টরগুলো পাঠানো হয়েছে। তবে এক্সিওসের প্রতিবেদনে জানানো হয়, হাসিডিক ইহুদিদের ধর্মীয় স্থান কিয়েভের দক্ষিণের শহর উমানে তীর্থযাত্রা ইসরায়েলের বাধা দেন জেলেনস্কি। প্যাট্রিয়ট সরবরাহ না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ফলে বাধ্য হয়ে ইউক্রেনকে ইন্টারসেপ্টর সরবরাহ করে ইসরায়েল। এদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের পর কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৯ জন।
বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার তদন্তে নতুন মোড়। হামলার অভিযোগে আটক শরীফুল ইসলাম 16 জানুয়ারি রাতে অভিনেতার বাড়িতে ঢুকেছিলেন সিসিটিভি ফুটেজের ভিত্তিতে, এমন দাবি পুলিশের। শুক্রবার চেহারা শনাক্তকারী প্রযুক্তির মাধ্যমে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 16 জানুয়ারি হামলার রাতে শরীফুল ইসলাম নামের ওই ব্যক্তি সাইফ আলী খানের বান্দ্রার বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করেন। এর এক পর্যায়ে সাইফের সাথে তার ধস্তাধস্তি হয়। ছুরি দিয়ে সাইফকে 6 বার আঘাত করে শরীফুল। 19 জানুয়ারি শরীফুলকে গ্রেপ্তার করা হলো। সাইফের বাড়ি থেকে যে আঙ্গুলের ছাপ উদ্ধার করা হয় তার সাথে মেলেনি আটককৃতের ফিঙ্গারপ্রিন্ট। যদিও শরীফুলের বাবার দাবি, সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে সাইফের বাড়িতে ঢুকতে দেখা গেছে সেই ব্যক্তি আর শরীফুল এক নন। খেলার খবর। বিপিএলে একদিনের বিরতি, তাতে বেশিরভাগ দলে বিশ্রামে কাটালেও অনুশীলনে ঘাম ঝরিয়েছে ফরচুন বরিশাল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর 1টায় মাঠে নামে দলের সব ক্রিকেটাররাই। এদিকে চলতি আসরে এখন পর্যন্ত 3 দল প্লে অফ নিশ্চিত করেছে। এর মধ্যে প্রথমে রংপুর রাইডার্স, পরে ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করে। বাকি একটির দাবিদার খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। 12 ম্যাচ খেলা তাসকিনদের পয়েন্ট 12, অন্যদিকে 11 ম্যাচ খেলে খুলনার পয়েন্ট 10, যে কারণে খুলনা কাল ঢাকার বিপক্ষে বড় ব্যবধানে জিততে প্লে অফে টিকিট কাটার সম্ভাবনা থাকছে। বেশ কিছুদিন চেনা ছন্দে ছিলেন না পেসার শরীফুল ইসলাম। বিপিএলের শুরুর দিকেও নিজেকে হারিয়ে খুঁজছিলেন এই বাঁহাতি। অনুমিতভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই তার নাম, তবে বিপিএলের শেষ দিকে এসে শন টেইটের পরামর্শে নিজেকে খুঁজে পেয়েছেন বলে জানান এই পেসার। জানি না, বাট আফসোস নাই, আল্লাহ হয়তো ভালো কিছু কপালে লিখে রাখছে ইনশাআল্লাহ। শুরুতে আমি আসলে শুরুতে হচ্ছিল না, পরে আমি নিজে একটু ঘাবড়ে গেছিলাম। পরে কোচ আমার সাথে খুব পজিটিভিটি একটা মিটিং করে, সো আমার উপর বিশ্বাস রাখে, সাথে নাসু ভাই। সো বলে যে যত ম্যাচ খেলবা তোমার রিদমটা তত আসবে। সো ওইটা নিয়ে আমি প্র্যাকটিসে কাজ করতেছিলাম, বেশি বেশি করে নতুন বলে বোলিং করতেছিলাম। সো আলহামদুলিল্লাহ আবার ব্যাক চলে আসছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় দুঃসংবাদ শুনতে হলো অস্ট্রেলিয়াকে। দেশটির তারকা অলরাউন্ডার মিচেল মার্শের খেলা হচ্ছে না এই টুর্নামেন্টে। পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন না তিনি। তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পুরো মৌসুম জুড়ে মার্শকে ভুগিয়েছে পিঠের চোট। মার্শকে হারানো অজিদের জন্য বেশ বড় ধাক্কা। অস্ট্রেলিয়া টি-20 দলের অধিনায়ক এই অলরাউন্ডার। ওয়ানডে দলেও নিয়মিত খেলেন তিনি। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ওয়ানডেতে অজিদের নেতৃত্ব দিয়েছেন তিনি, নিয়মিত অধিনায়ক। প্যাট কামিন্সের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা এখনও নিশ্চিত নয়, চোট সমস্যা রয়েছে তারও। কামিন্স শেষ পর্যন্ত না খেলতে পারলে অজিদের নেতৃত্ব দিতে পারেন স্টিভ স্মিথ। মার্শ ছিটকে যাওয়ায় দলে সুযোগ পেতে পারেন জ্যাক ফ্রেজার। কোচ পিটার বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের বিরোধের জেরে 7 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে বাফুফে। 7 দিনের মধ্যে সভাপতি তাবিদ আওয়ালের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। মানসিক নির্যাতন সহ সিনিয়রদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে অনেকদিন ধরে আলোচনায় ইংলিশ কোচের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্ব। নেপালের সাফ চ্যাম্পিয়নশিপে ফুটবলারদের মাঠে নামানোর ইস্যুতে সেই বিরোধ নতুন করে প্রকাশ্যে আসলেও সমাধানে কোনো কাজ করেনি বাফুফে। উল্টো 2 বছরের জন্য বাটলারের সঙ্গে চুক্তি নবায়ন করায় এবার গণ অবসরের হুমকি দেন ফুটবলাররা। বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নারীরা সাফ জানিয়ে দেন বাটলারের অধীনে কোচিং করবেন না তারা। উদ্ভূত পরিস্থিতিতে রাতেই দেশের বাইরে থাকা সভাপতি তাবিদ আওয়ালের সঙ্গে বাফুফে ইমার্জেন্সি কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং এখন টেলিভিশনের ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।